জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকারের উপদেষ্টা পরিষদ দুটো সম্পূর্ণ ভিন্ন সত্তা। ঐকমত্য কমিশন কাজ করেছে সম্পূর্ণ স্বাধীনভাবে, সরকারি ব্যবস্থাপনা বা ব্যবস্থাপনা কথাটা বলবো না, যে সরকারের মূল স্ট্রাকচারের বাইরে একটা কমিশন হিসেবে তারা কাজ করেছে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছে। স্বাধীন কমিশন স্বাধীন রিপোর্ট সরকারের কাছে পেশ করেছে, স্বাধীনভাবে সুপারিশ পেশ করেছে। কোন দলের কোন নেতা কোথায় কি বক্তব্য দিলেন সেটা আমলে নিয়ে কোনো কমিশন রিপোর্ট তৈরি করবে বা সুপারিশ তৈরি করবে, এটা ধরেন আড্ডায় আলোচনার জন্য বেশ ভালো বিষয় হতে পারে, কিন্তু কোনো আনুষ্ঠানিক আলোচনায় তো এগুলো আমি মনে করি যে মানে কোনো রকম বিবেচনার জায়গা রাখে না। আচ্ছা, তাহলে আমি একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে যে বিএনপি যে নোট অফ ডিসেন্ট ভিন্নমত যেটা আছে, যে প্রসঙ্গগুলোতে যে পয়েন্টগুলোতে বিএনপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট দেয়া আছে, সেটা যে থাকলো না আপনার সুপারিশে, সেই বিষয়টি নিয়ে আমি একটু শুনতে চাইছিলাম। কারণ এটা তো আসলে নোট অফ ডিসেন্ট দেখেই তো তারা বিএনপির পক্ষ থেকে স্বাক্ষর করেছিলেন। তারা এখানে আমি আবারও কোট করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, তিনি বলেছেন অবাক হয়ে তারা লক্ষ্য করলেন সনদ বাস্তবায়নের সুপারিশে সেই বিষয়গুলো নেই, নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, এটা তো ঐক্য হতে পারে না, এটাকে প্রতারণা বলে উল্লেখ করেছেন তিনি। আসলে নোট অফ ডিসেন্টগুলো তাহলে ওমিট করা হলো কেন, মনির হায়দার? কাজী জসিন, প্রথম কথা হলো আমাদেরকে একটু পরিষ্কারভাবে বুঝতে হবে, এবং আপনি আমাকে নিশ্চয়ই অ্যালাউ করবেন জিনিসটা পরিষ্কার করার জন্য। ওকে, জুলাই জাতীয় সনদ এটা এক জিনিস, আর গণভোটে যেই আদেশটি যাবে সরকার কর্তৃক প্রস্তাবিত, যেটা সরকার জারি করবে, যে আদেশটি যাবে, এটা আরেক জিনিস। দুটো একই জিনিস না। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই আছে, এবং স্বাক্ষরিত সনদে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে নোট অফ ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট মানেটা কি এটা আমরা বুঝি, তারপর আবার বলি এটা হলো ভিন্ন মত। যে জায়গাগুলোতে হ্যাঁ যে ডিফার একটা করছে। বৃহত্তর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কমিশন একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, চূড়ান্ত করেছে, যে আমরা এই সিদ্ধান্তটা নিলাম কারণ এই ফোরামের বৃহত্তর অংশ এই সিদ্ধান্তটার পক্ষে। কিন্তু কোনো একটি বা দুটি বা চারটি দল এ ব্যাপারে ভিন্ন মত আছে তাদের। আমরা সিদ্ধান্তটা নিলাম কিন্তু তাদের ভিন্ন মত আছে, ভিন্ন মতটা এখানে রেকর্ডেড থাকবে, এখানে লেখা থাকবে যে এই সিদ্ধান্তটা গ্রহণের ক্ষেত্রে অমুক দল বা অমুক অমুক রাজনৈতিক দল সমূহ ভিন্ন মত পোষণ করেছে, এবং তাদের ভিন্ন মতের একটা ভাষা, ঠিক কি ভাষায় তারা ভিন্ন না, মত এটা পোষণ করছে, রাইট, কোট আনকোট, সেটা সেখানে রেকর্ডেড আছে। আমাকে শেষ করতে দিন। জুলাই জাতীয় সনদ 2025-এ যে সমস্ত সিদ্ধান্ত 84টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেখানে অধিকাংশ সিদ্ধান্তে কিন্তু ভিন্নমত আছে এবং ভিন্নমতগুলো রেকর্ডেড আছে। কিন্তু এই 84টা থেকে 48টা গণভোটে যাবে। কেন 48টা? কারণ এই 48টা সংবিধান সংশোধনের সঙ্গে জড়িত। এই 48টি ব্যতীত বাকি যে 36টি, সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান টাচ করা লাগবে না, সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে না। সে কারণে এই 48টি সুপারিশ, যে সম্ভাব্য আদেশ যেটা সরকার জারি করবে, সে আদেশ অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটা গণভোটে যাবে। যখন এই 48টি সিদ্ধান্ত গণভোটে যাবে সংবিধান সংশোধনের জন্য, সেখানে কমিশন এই নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মতের বিষয়টি রাখেনি এই কারণে কমিশন এরই মধ্যে, কমিশনের সহ সভাপতি এবং সদস্যরা তারা বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে দুনিয়াতে এ ধরনের ইস্যুতে এ পর্যন্ত যত গণভোট হয়েছে, আবারও বলি যত গণভোট হয়েছে সারা দুনিয়াতে, গণভোটের ইতিহাসে কখনো গণভোটের প্রশ্নে কখনো নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত যায়নি। এই বিষয়টা কমিশন মনে করেছে যে এখানে যে বিষয়গুলো, যে প্রস্তাবগুলো বা সুপারিশগুলো গণভোটে যাচ্ছে, সেখানে নোট অফ ডিসেন্টের উল্লেখ থাকার দরকার নেই। ওকে, তাহলে সংস্কার কমিশনে যখন জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেখানে উল্লেখিত আছে। ওকে, সংস্কার কমিশনে যখন আপনি বললেন যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ নিজে গণভোটের প্রস্তাব করেছেন, তো সংস্কার কমিশনে যখন গণভোট নিয়ে কথা হয়েছে তখন কি আপনারা একবারও বলেছিলেন যে গণভোট হলে কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট যাবে না? এই সিদ্ধান্তটা তখন হয়নি। কাজী জাসিন, আপনাকে স্মরণ করতে হবে যে আমি একটু আগেই বলেছি যে এই সিদ্ধান্তে আসার আগে জাতীয় ঐকমত্য কমিশন
রাজনৈতিক দলগুলোর সঙ্গে 5 দিন কথা বলেছে এবং এরপরে বিশেষজ্ঞদের সঙ্গে 13 দিন কথা বলেছে। কমিশনের সদস্যরা এবং কমিশনের গবেষকরা সারা দুনিয়ার গণভোটের ইতিহাস তারা বিশ্লেষণ করেছেন, স্টাডি করেছেন, এগুলো সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন এবং শেষ পর্যন্ত তারা তাদের এই সমস্ত আলাপ আলোচনা পরামর্শ, তাদের গবেষণা অ্যানালিসিস সবগুলোর উপর ভিত্তি করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। কোনো একদিনের একটি আলোচনার উপরে, কোনো একজনের একটি ইচ্ছার উপরে, কোনো একজনের একটি বক্তব্যের উপরে এই সুপারিশটা তৈরি করা হয়নি। একদম শেষে চলে এসেছি। লাস্ট কথা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে এই গণভোটের পরে, যেটা আপনারা এখানে উল্লেখ করেছেন, এবং এই সময়ে সংস্কার করতে সংসদ যদি ব্যর্থ হয় তাহলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। এটার জন্য আপনার সময়ও নির্ধারণ করা হয়েছে 270 দিন। আমার কথা হচ্ছে যে এই যে সময় নির্ধারণ করে দেওয়া এবং অটোমেটিক্যালি সংবিধানে যুক্ত হয়ে যাওয়া, এই বিষয়টি, এই ধারণাটি কোথা থেকে এসেছে? অনেকেই তুলনা করছেন সেই ইয়াহিয়ার LF4 কথা, এবং সেখানে বলেছিলেন যে 120 দিনের মধ্যে সংবিধান প্রণয়ন করা না হলে আবার নতুন ইলেকশন দিতে হবে। সেই সময়ের কথা অনেকে মানুষ মনে করছেন। দেখুন, কোথা থেকে প্রভাবিত হলেন? দুর্ভাগ্য হলো কি, আমরা একটা বিষয় দেখি আরেকটা দেখি না। জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে দুটি বিকল্প সুপারিশ করেছে, যে সরকার হয় এটি নেবে অথবা এটি নেবে, দুটো আলাদাভাবে দেওয়া হয়েছে। একটি সুপারিশে বলা হয়েছে যে গণভোটে যেই সমস্ত প্রশ্নগুলো থাকবে, প্রস্তাবগুলো থাকবে, এগুলো অনুমোদিত হবার পর সংবিধান সংস্কার পরিষদে যাবে এবং সরকার আগেই, গণভোটে যাওয়ার আগেই সেই বিষয়গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ আইনের খসড়া তৈরি করে সেটা গণভোটে পাঠাবে। একটা আইন পার্লামেন্টে কিংবা কোনো গণপরিষদের আইন বা বিল, আইন না বিল যখন উপস্থাপন করে, সেটার একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একটা কাঠামো আছে। সেই কাঠামো আকারেই সেটা সংসদে বা গণপরিষদে আলোচিত হয়, পাশ হয়। কমিশন বলেছে যে প্রথম প্রস্তাব যে 48টি বিষয়ের উপরে সরকার পূর্ণাঙ্গ খসড়া বিল তৈরি করবে। ওকে, আমাদের সেটা তফসিল, আমি শেষ করি, আমাদের শেষ, যেহেতু সময় নেই, একটু সংক্ষেপে। জি, সেটা তফসিলে অন্তর্ভুক্ত করা হবে এবং জনগণ যদি সেটা অনুমোদন করে তাহলে সংবিধান সংস্কার পরিষদ 9 মাস বা 270 দিনের মধ্যে সেগুলো সংবিধান অন্তর্ভুক্ত করবে। এবং এই সময়ের মধ্যে করতে ব্যর্থ হলে ওই যে খসড়া বিল, ওই বিলটা পাস হয়েছে মর্মে ধরে নিতে হবে। সেই এটা নিয়ে পরিষদ কর্তৃক পাস হয়েছে মর্মে ধরে নিতে হবে। আপনাদের এই সুপারিশটা ফাইনাল ভার্সন, যে সুপারিশের ফাইনাল ভার্সন, এই সুপারিশের ফাইনাল ভার্সনটা নিয়ে কি আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন? আমরা যতদূর জানি বলেন নেই, ঠিক বলেন নেই। আপনি কাজে যাচ্ছেন, আমাকে আমার কথা শেষ করতে না দিলে দর্শকরা বিভ্রান্ত হবে। আচ্ছা, একটু যদি সংক্ষেপে বলেন। প্রথম কথা হলো, কমিশনের এটা হলো একটা সুপারিশ। কমিশন মনে করেছে যে 9 মাস যথেষ্ট সময় এই বিষয়গুলোকে পাশ করে সংবিধানে অন্তর্ভুক্ত করবার জন্য। মানে যারা সেই পরিষদে থাকবেন তারা এই সময়ের মধ্যে এটা যদি পাশ না করেন তাহলে এটা পাশ হয়ে গেছে মর্মে ধরে নিতে হবে। এরকম ব্যবস্থা আছে, এরকম ব্যবস্থা গিলোটিন বলে একটা সিস্টেম আছে, আমি অত বিস্তারিত যাব না, যে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও যদি সেটা পাশ না করা হয় তাহলে ধরে নেওয়া হবে যেটা পাশ হয়ে গেছে। এটা হলো একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাবে কমিশন বলেছে যে এগুলোকে পূর্ণাঙ্গ খসড়া বিল বানানোর দরকার নাই। যেভাবে জুলাই জাতীয় সনদে লেখা আছে ঠিক ওইভাবেই 48টি প্রস্তাব ওই ভাষায় গণভোটে যাবে এবং সেখান থেকে গণভোটে অনুমোদিত হলে সংবিধান সংস্কার পরিষদে যাবে এবং সংস্কার পরিষদ এটা যতদিন খুশি ততদিন সময় নিয়ে এগুলো পাশ করবে। হ্যাঁ, এবং সেটা না, সেখানে সরি দুঃখিত, আমি ভুল বলছি, সেখানেও 9 মাসের কথা বলা আছে, কিন্তু 9 মাস অতিক্রান্ত হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে গেছে বলবে ধরে নেওয়া হবে, যেটা আগের অন্য প্রস্তাবে আছে। এই ক্ষেত্রে সেটা ওয়েভার দেওয়া হয়েছে, সেটা নাই। এখন সরকার এই দুটার যে কোনোটা নিতে পারে। সরকারের পক্ষে এই কথা বলার জন্য অথরাইজ না, কিন্তু আমি সরকারের একজন ছোট্ট প্রতিনিধি হিসাবে বা একজন কর্মী হিসাবে বলতে পারি যে সরকার, প্রফেসর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি এবং তার সরকার আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং দৃষ্টান্তমূলক জাতীয় সংসদ নির্বাচনের জন্য মুখিয়ে আছেন এবং যা যা করবার সকল প্রচেষ্টা প্রক্রিয়া তারা গ্রহণ করেছেন। এবং দেশের যে গণতান্ত্রিক উত্তরণ সেটা একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই ঘটবে। আমাদের সামনে এর বাইরে অন্য কোনো পথ নেই। এবং শুধু সরকার না, আমি মনে করি গোটা জাতি, সকল রাজনৈতিক দল, অরাজনৈতিক শক্তি
সকলেই এখন একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে, যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন ডেমোক্রেটিক ট্রানজিশন সম্পন্ন হবে। ওকে, যদিও আমি আমার প্রশ্নের জবাব পাইনি, আমি প্রশ্ন রেখেছিলাম গণভোট না জাতীয় নির্বাচন কোনটি না, এই তো অপ্রয়োজনীয় তুলনা, এগুলা কেবলমাত্র বিতর্ক এবং কনফিউশন তৈরি করে, এগুলা কোনো সমস্যার সমাধান দেয় না। যে সুপারিশমালা আপনারা জমা দিয়েছেন সেই সুপারিশ নিয়ে কি আপনাদের আবার কোনো না, আপনি আমাকে বলছেন কেন আমি জমা দিয়েছি? আমি আবারও বলি, আমি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য নন, আমি সরকারের তরফে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে কোঅর্ডিনেটর বা একটা যোগাযোগের দায়িত্ব পালন করেছি। সেজন্য আমি বলেছি আপনারা জমা যেটা জমা না, কিন্তু আমাকে আপনারা বললে আমাকে বরং আপনি সরকারের পক্ষে ধরতে পারেন, কারণ আমি সরকারের, আমি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে আমি সরকারেরই অংশ, আমি ঐক্যমত্য কমিশনের অংশ না। ঠিক আছে, তো জাতীয় আমি এতক্ষণ যা বললাম আবার ক্লিয়ার করি, আমি কিন্তু একজন আই উইটনেস হিসেবে বলেছি, আমি যা দেখেছি সে অবস্থান থেকে বলেছি। আমি সরকারের তরফেও মন্তব্য করিনি, কিংবা ঐক্যমত্য কমিশনের তরফে তো নাই।